এই যে বন্ধুরা, শুনছো? নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আদরের ভালোবাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবে না কিন্তু। ধন্যবাদ সবাইকে। বেশ আয়োজন করে সন্ধ্যা চা নাস্তাটা তারা খেলো। খাওয়া শেষ করেই হাবুড়ি রাতে রান্নার আয়োজন করতে রান্নাঘরে গেল। সেলিনা অনেকবার রান্নাঘরে যেতে চাইলেও হাবুনি তাকে ঢুকতে দিল না। বাড়ির বউ হিসেবে সে তার সব দায়িত্ব পালন করবে। রাতে রান্না শেষ করে রান্নাঘর থেকে বেরিয়েছে অবনী। বাইরে সোফায় সারা বসে মোবাইলে গেম খেলছে। হাবুনিকে দেখে বলল, ও ভাবি, ভাইয়া উপরে যাওয়ার সময় কফি দিতে বলেছে তোমাকে, আমি বলতেই ভুলে গেছি। হাবুনি জুনাইদের রুমের দিকে তাকিয়ে বলল, তোমার ভাইয়া এসেছে? একটু আগেই এলো। অবনী জুনাইদের জন্য কফি বানিয়ে উপরে গেল। ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখলো পুরো ঘর অন্ধকার। কিছুটা সময় স্থির হয়ে এদিক সেদিক তাকালো। বারান্দার আলো দিয়ে ভেতরে কিছুটা দেখা যাচ্ছে। কানে এলো জুনাইদের গলা। বারান্দায় দাঁড়িয়ে কারোর সাথে ফোনে কথা বলছে। অবনী কফি নিয়ে সেদিকে গেল। জুনায়েদ চেয়ারে বসে সামনে তাকিয়ে ফোনে কথা বলছে। অবনী টেবিলে কফিটা রেখে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই জুনায়েদ তার হাত ধরে ফেলে। বিস্ময়কর দৃষ্টিতে তাকায় অবনী। জুনায়েদ তখনও ফোনে কথা বলছে। অবনী হাতের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। জুনায়েদ কথা শেষ করা পর্যন্ত হাত ধরেই থাকলো। কথা শেষ করে টেবিলে ফোনটা রেখে ঘুরে তাকালো। অবনীকে হাতের দিকে অমস্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে হাত ছেড়ে দিল। বলল, সরি, আসলে ফোনে কথা বলছিলাম তো, তাই তোমাকে দাঁড়াতে বলতে পারছিলাম না। একটু কথা ছিল তোমার সাথে। অবনী শান্ত হলো। বলল, কি কথা? জুনায়েদ ভীষণ শান্ত কণ্ঠে বলল, এখন থেকে এই রুমে থাকবে। তোমার সব প্রয়োজনীয় জিনিসপত্র এই রুমে নিয়ে আসো। দূর পাহাড় থেকে ভেসে আসা ঠান্ডা হাওয়াটা শরীরে লাগতেই শিরশির করে উঠল। বাড়িতে প্রতিটা ঘরে রুম হিটারের স্বাভাবিক তাপমাত্রা আর ফায়ারপ্লেসের কারণে ভেতরে তেমন ঠান্ডা অনুভূত হয়নি। তাই অবনী খেয়াল করেনি ঠান্ডাটা এত তীব্র। শীতের কাপড়ও পরেনি তেমন। বারান্দার হাওয়াটা লাগতেই মস্তিষ্ক তীব্র ঠান্ডার আভাস জানিয়ে দিল। অবনী কিছুটা কেঁপে উঠতে জুনায়েদ বলল, শীতের কাপড় পরনি কেন? ঠান্ডা লাগছে তো। অবনী উত্তর দিল না। জুনায়েদ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আসলে বাসায় গেস্ট এসেছে, তাদের সামনে এভাবে আলাদা ঘরে থাকলে বিষয়টা দৃষ্টিকটু দেখায়। বাবা সবটাই জানে, তাই তার কাছে বিষয়টা স্বাভাবিক হলেও আর সবার কাছে। জুনায়েদকে কথা শেষ করতে দিল না অবনী। স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, আমিও এটা ভেবেছি। এসব নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি না বললেও আমি চলে আসতাম। জুনায়েদ বেশ অবাক হলো, মনে মনে খুশিও হলো। অবনী আবারও চলে যেতে চাইলে জুনায়েদ বলল, থ্যাঙ্কস অবনী। অবনী থেমে গেল। ঘুরে তাকিয়ে বলল, বাড়ির বউ হিসেবে আপনার থেকে ভাবনার দায়িত্বটা আমার একটু বেশি জমেছে। এইসব ছোট বিষয়ে আপনার মাথা নাগামানোর জন্য। অবনী চলে যেতে জুনায়েদ হেসে ফেলল। অবনী সেই হাসি দেখলে হয়তো কিছু একটা আন্দাজ করে ফেলতো, কিন্তু দুর্ভাগ্যবশত সেই হাসি তার চোখেই পড়ল না। রাতের খাবার টেবিলে জুবাইর রহমানের সাথে অবনীর পরিচয় হলো। তিনিও বেশ ভালো মানুষ, বেশ হাসি খুশি। জুবাইর রহমান জুনায়েদকে উদ্দেশ্য করে বললেন, ভাইজান অসুস্থ না হলে তো তোমার সাথে আমাদের দেখাই হতো না। তোমরা ফিরে আসার আগেই আমরা চলে যেতাম। জুনায়েদ খাবার মুখে পুরে বলল, তোমরা বলনি কেন আসছো? তাহলে তো প্ল্যান ক্যান্সেল করতাম। সেইনা ভীষণ কঠিন গলায় বলল, প্ল্যান ক্যান্সেল করলি মানে কি? বিয়ের পর বউ নিয়ে প্রথম বেড়াতে গিয়েছিস আর প্ল্যান ক্যান্সেল করবি বলছিস? জুনায়েদ বেশ শান্ত চোখে তাকালো। স্বাভাবিকভাবেই বলল, বউ যেহেতু আমার, তাই আমি তাকে নিয়ে যখন ইচ্ছা তখন বেড়াতে যেতে পারি। এতে নিশ্চয়ই কোনো শিডিউল নেই যে বিয়ের পরেই যেতে হবে। পরেও তো যেতে পারতাম। তাছাড়া বউ তো আমার কাছেই থাকছে, পালিয়ে যাচ্ছে না। জুবাইর রহমান হেসে উঠলেন শব্দ করে। বললেন, তুই একদম চেঞ্জ হইসনি, আগের মতোই কথা বলিস। সবাই হো হো করে হেসে উঠল, কিন্তু অবনীর ভীষণ অস্বস্তি হলো। লজ্জায় তার চেহারায় লাল হয়ে গেল। চোখ তুলে কারো দিকে তাকাতেই পারছে না, এমনকি কথা বলতেও জড়তা কাজ করছে। এমন একটা কথা বলে এই পরিস্থিতিতে ফেলার জন্য জুনাদের উপরে ভীষণ রাগ হতো।
এমন একটা কথা বলে এই পরিস্থিতিতে ফেলার জন্য জুনায়েদের উপর তার ভীষণ রাগ হলো। জুনায়েদ অবনীর দিকে তাকিয়ে সবটা বুঝতে পেরেই মুচকি হাসলো। সবার খাওয়া শেষ, টেবিল ছেড়ে সবাই উঠে গেলেও জুনায়েদ বসেই থাকলো। ফোনের দিকে ভীষণ মনোযোগ দিয়ে তাকিয়ে আছে। মেলিনা টেবিল গুছিয়ে নিচ্ছে, আর অবনী তাকে বুঝিয়ে দিচ্ছে সব। জুনায়েদ ফোন থেকে চোখ সরিয়ে মেলিনার দিকে তাকালো, চোখে চোখে কিছু একটা ইশারা করলো। মেখেলি অবনী সেদিকে খেয়াল করলো না। মেলিনা রান্নাঘর থেকে জুস ভর্তি গ্লাস এনে অবনীকে দিল। অবনী বেশ বিরক্ত হয়ে বলল, প্রতিদিন এই সময় আমাকে এটা কেন দাও বলতো? মেলিনা মলিন মুখে জুনায়েদের দিকে তাকিয়ে দৃষ্টি নত করে ফেললো। জুনায়েদ অবনীর দিকে তাকিয়ে বলল, কারণ আমি বলেছি তাই। এই জুস অনেক হেলদি, এটা খেলে তুমি সুস্থ থাকবে, আর না খেলে তুমি এই ওয়েদারে অসুস্থ হয়ে পড়বে। তখন বাবা সম্পূর্ণ দোষটা আমার ঘাড়ে চাপিয়ে দেবে। তার উড়ে এসে জুড়ে বসা ছেলের বউয়ের অসুস্থ হওয়ার জন্য ছেলের হাত আছে, এই দোষ আমি কোনোভাবে ঘাড়ে নিতে রাজি না। তাছাড়াও বউ যেহেতু আমার, দায়িত্বটাও তো আমারই। অবনী জুসের গ্লাসটা টেবিলে রেখে কৌতূহলী কণ্ঠে বলল, আপনি আজকাল না কেমন অদ্ভুত কথা বলছেন। জুনায়েদ শান্ত দৃষ্টিতে তাকালো, বলল, কেমন অদ্ভুত? ওই যে তখন বললেন বউ, কি সব থাকা, পালিয়ে যাওয়া, আবার এখন মাঝপথেই অবনীকে থামিয়ে দিল জুনায়েদ। কণ্ঠে কৌতুক মিশিয়ে বলল, বউ বলে ভুল করেছি, গার্লফ্রেন্ড বলা উচিত ছিল। অবনী রেগে গেল, বলল, এমন অসভ্যের মতো উল্টো কথা বলছেন কেন? আমি যথেষ্ট সভ্য। এই 3 দিনে আমার সাথে থেকে নিশ্চয়ই এটা ভালো করে বুঝতে পেরেছো। অসভ্য হলে সেটার প্রমাণও এই কয়দিনে পেয়ে যেতে। তখন এই কথাটা বললে আমি মেনে নিতাম, আর শুনতেও ভালো লাগতো যে বিয়ে করা বউ তার হাজবেন্ডকে কোনো এক বিচিত্র কারণে অসভ্য উপাধি দিচ্ছে। এখন এটা অপবাদ, আর এই অপবাদ আমি কিছুতেই মানতে পারছি না। অবনীর মুখ হাঁ হয়ে গেল। তার কথা শেষ হওয়া মাত্রই জুনায়েদ কথা শুরু করেছে, যেন সে জানতো অবনী কি বলবে, আর ঠোঁটের আগায় সেটার উত্তর গুছিয়ে রেখেছিল। মেলিনা এতদিন এই বাঙালি বাড়িতে থাকার সুবাদে বাংলা ভাষা ভালোভাবে আয়ত্ত করতে না পারলেও সবটাই বুঝতে পারে। তাই জুনায়েদের এমন কথা শুনে ঠোঁট টেপে হাসল। অবনী তার দিকে রক্তিম চোখে তাকাতেই মুখে হাত দিয়ে হাসিটা লুকিয়ে ফেলল। অবনী বিড়বিড় করে বাংলায় বলল, এমন ভাবে হাসছে যেন সব বুঝে গেছে, পাগল কোথাকার। মেলিনা কথাটা শুনতে পেল আর বুঝতেও পারলো, তাই ভাঙা ভাঙা শব্দ উচ্চারণ করে উপস্থাপন করার চেষ্টা করলো। পাগল না, আমি বুঝেছি বউ। অবনী বোকা চোখে তাকালো। জুনায়েদ ঠোঁট চেপে হেসে ফেল। অবনী তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি পেরাতেই সে উঠে চলে গেল ঘরে। যেতে যেতে বলল, জুসটা শেষ করে তাড়াতাড়ি ঘরে আসো। অবনী সব কাজ করে ঘরে গিয়ে দেখে জুনায়েদ শুয়ে পড়েছে। ভারী নিঃশ্বাস ফেলার শব্দ শুনেই বুঝতে পারলো ঘুমিয়ে পড়েছে। সারাদিনে অনেক ক্লান্ত, অনেক ধকল গেছে তার, তাই কোনো আওয়াজ না করে সাবধানে পাশে গিয়ে শুয়ে পড়ল। দুজনের মাঝে একটা বালিশ রেখে দিল। জুসের মধ্যে ঘুমের ওষুধ মেশানোয় দ্রুত ঘুমিয়ে পড়লো অবনী। অবনী ঘুমিয়ে পড়েছে বুঝতে পেরে জুনায়েদ পাশ ফিরে শুয়ে গভীরভাবে তাকালো তার দিকে। ঘুমন্ত মুখটা থেকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে মুচকি হাসলো। তারপর পাশ থেকে বালিশ সরিয়ে ফেলে অবনীকে আলতো করে ঝুলিয়ে ধরে শুয়ে পড়ল। কলোরাডোতে আজ দুপুরে রোদের দেখা মিলেছে, খুব সুন্দর রোদ। কিছুক্ষণ আগেই দুপুরে খাওয়া শেষ করে অবনী তার রুমে এসেছে, একটু রেস্ট নেবে। কিন্তু বাইরের আবহাওয়া এত সুন্দর যে এখন আর ঘুমানোর কোনো ইচ্ছে নেই। অবনী ঘরের সামনে রোদের মাঝেই চেয়ার নিয়ে বসে আছে। ভীষণ মিষ্টি রোদটা গায়ে লাগতেই মনটা ফুরফুরে হয়ে উঠল। বেশ লাগছে ওর। জুনায়েদ জুবাইর রহমানকে নিয়ে অনেক সকালেই বের হয়ে গেছে। আজ তার বাবাকে বাসায় আনবে। তিনি এখন একদম সুস্থ। অবনী ঘুম থেকে উঠে জুনায়েদকে দেখতে পায়নি। কখন আসবে সেটা জেনে নেওয়া দরকার, তাই ফোন করবে বলে সেটা হাতে নিতেই মেইন গেটে চোখ পড়ল। জুনায়েদের গাড়ি আসছে। মুচকি হাসলো অবনী, তার মানে তারা চলে এসেছে। দ্রুত নিচে নেমে এলো ওরা। ওরা দরজায় দাঁড়ানো মাত্র দরজা খুলে গেল। সবাই অবাক হয়ে গেল। অবনী মুচকে এসে জায়েদ রহমানকে বলল, কেমন আছেন বাবা? জায়েদ রহমান হেসে উঠলেন, বললেন, ভালো আছি মামনি, তুমি কেমন আছো? অবনী দরজা থেকে সরে যেতে যেতে বলল, ভালো আছি বাবা। সবাই একে একে ভেতরে ঢুকলো। জুনায়েদ সবার শেষে ঢুকে বলল, তুমি কিভাবে জানলে আমরা এসেছি?
আমি বারান্দায় বসেছিলাম, আপনাকে আসতে দেখেছি। জুনায়েদ কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে ঠোঁট বাঁকিয়ে হেসে বলল। অপেক্ষা করছিলে বুঝি আমার জন্য? হাবুনি তাকালো, স্বাভাবিকভাবেই বলল, করছিলাম, তবে আপনার জন্য না, বাবার জন্য। বলেই চলে গেল। জায়েদ রহমানকে তার ঘরে নিয়ে গেছে। জুনায়েদ মুচকি এসে অবনীর পেছনে চলে গেল। সবাই ঘরের মাঝেই ভিড় করেছে জায়েদ রহমানের সাথে কথা বলতে। ডক্টর সাহেরও তাদের সাথে এসেছেন, কি যেন গুরুত্বপূর্ণ কথা বলছে। সবাই খুব মনোযোগ দিয়ে তার কথা শুনছে। অবনী ভেতরে গিয়ে দাঁড়াতেই জায়েদ রহমান হাত বাড়িয়ে বললেন, আমার কাছে আসো মামুনি। অবনী এগিয়ে গেল, জায়েদ রহমানের পাশে বসলো। তিনি মাথায় হাত দিয়ে বললেন, আমার জন্য তোমাদেরকে চলে আসতে হলো। অবনী তার কথার মাঝপথেই থামিয়ে দিয়ে বলল, আপনার যে কোনো কিছু ইম্পর্টেন্ট নয় বাবা, ঘুরতে তো আমরা পরেও যেতে পারি। তাছাড়া আপনি অসুস্থ শুনলে কি আমাদের ঘুরতে ভালো লাগবে? জায়েদ রহমান হেসে মাথায় আদর করে দিলেন। অবনী চোখ নামিয়ে নিল। ডক্টর সাহেব এতক্ষণ তীক্ষ্ণ চোখে অবনীকে পরীক্ষা করলেন। গম্ভীর আওয়াজে বললেন, অবনীমা, তোমার যে কিছুদিনের আগে শরীর খারাপ লাগছিল, বলছিলে যে মাথা যন্ত্রণা করতো, হাত পা শিরশির করতো, এসব এখনো হয়? জুনায়েদ অবনীর দিকে অস্থির দৃষ্টিতে তাকালো। অবনী ভীষণ শান্ত কণ্ঠে বলল, এখন আর ওরকম হয় না, তবে মাথাটা কেমন ঝিমঝিম করে, ঘুমটা কাটতেই চায় না। ডক্টর সাহেব মৃদু হেসে বললেন, ঠিক হয়ে যাবে, রেস্ট নেবে আর ঠিক মতো খাওয়া দাওয়া করবে। ডক্টর সাহেব জায়েদ রহমানের দিকে তাকিয়ে বললেন, তুমি এখন রেস্ট নাও, তোমার রেস্ট দরকার, আমি আজ আসি। বলেই উঠে চলে গেলেন। জুনায়েদ তার পিছু পিছু বাড়ির বাইরে এলো। তিনি থেমে বললেন, জুনায়েদ, খবর বেশ ভালো, অবনী এখন সুস্থ, ওর তেমন প্রবলেম নেই। তুমি কাল এক সময় আমার চেম্বারে আসবে, আমি ওষুধের ডোজ কমিয়ে দেবো। জুনায়েদ হাসল। এটা তার জন্য খুবই খুশির খবর। অবনী সুস্থ হয়ে উঠছে। ডক্টর সাহেব বিদায় নিয়ে চলে গেলেন। জুনায়েদ হাসি মুখেই বাড়ির ভেতরে ঢুকলো। অবনী তখন পানি খেয়ে কাঁচের গ্লাসটা ডাইনিং টেবিলে রাখছিল। জুনায়েদকে এভাবে হাসতে দেখে ভ্রু কুচকে তাকালো তার দিকে। জুনায়েদকে আজ ভীষণ খুশি লাগছে। মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে অবনী। কোনো অজানা কারণে তার মনটাও ভালো হয়ে গেল। সেদিকে তাকিয়ে গ্লাসটা রাখতে গিয়ে সেটা পড়ে গেল একদম নিচে, ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। শব্দ শুনে জুনায়েদ দ্রুত তার দিকে এগিয়ে এলো, বলল, আর ইউ ওকে? অবনী নিচের দিকে তাকিয়েই মাথা নাড়ল। সে ঠিক আছে। বসে পড়লো ছড়িয়ে পড়া কাজগুলো তুলতে। জুনায়েদ নিচে বসে অবনীর হাত চেপে ধরল, বলল, রিল্যাক্স, শুধু গ্লাসটাই ভেঙেছে, বেশি কিছু হয়নি। তুমি ধরবে না, হাত কাটবে। অবনী জুনায়েদের দিকে তাকালো অদ্ভুত ভাবে। কিছুদিন আগেও লোকটা তাকে সহ্যই করতে পারতো না, আর আজকে তার কেয়ার করছে। এভাবে তাকিয়ে থাকতে দেখে জুনায়েদ বলল, এভাবে কি দেখছো? তুমি অনেক কেয়ারলেস। হাত কাটবে তাই আমি তোমাকে এসব ধরতে দেব না। ঠিক আছে। জুনায়েদ মুচকি এসে এক হাতে অবনীর হাত ধরে আরেক হাতে কাঁচের টুকরো তুলতে তুলতে গলা তুলে রোজকে ডাকলো। রোজ এসে দাঁড়াতেই জুনায়েদ তার দিকে তাকালো। অসাবধানতা বশত হাত দিতেই তার হাতে কাঁচের টুকরো ঢুকে গেল। জুনায়েদ ব্যথায় চোখ মুখ খিচিয়ে বন্ধ করতে অবনী হাত ধরে ফেলল। বিচলিত হয়ে বলল, ব্লিডিং হচ্ছে। জুনায়েদের হাত থেকে রক্ত টুপটুপ করে মেঝেতে পড়ছে। অবনী রোজকে ফার্স্ট এড বক্স আনতে বলেই জুনায়েদের হাত ধরে সোফায় বসালো। নিজের শাড়ি আঁচল দিয়ে হাতটা শক্ত করে চেপে ধরে বলল, আশ্চর্য, আপনি এতটা কেয়ারলেস কেন? কতটা ডিপ হয়ে গেছে দেখেছেন? থেমে সেদিকে তাকিয়ে ভীষণ ব্যথাতুর কণ্ঠে বলল, ইস, কত ব্লিডিং হচ্ছে। জুনায়েদ যেন কোনো কথাই শুনল না। হাতের দিকে তাকিয়ে বলল, শাড়িটা নষ্ট হয়ে যাচ্ছে অবনী, এটা না তোমার অনেক পছন্দের। হাত ছেড়ে দাও, শাড়িটা চেঞ্জ করে ওয়াশ করতে দাও, আমি ম্যানেজ করে নেব। অবনী ক্ষিপ্র দৃষ্টিতে তাকালো, ভয়ঙ্কর আওয়াজে বলল, এই মুহূর্তে আপনার থেকে ইম্পর্টেন্ট কিছুই নয়। এসব হাজারটা শাড়ি নষ্ট হলেও আমার কিচ্ছু যায় আসবে না। জুনায়েদ অবাক হয়ে তাকালো। এভাবে এর আগে তাকে কখনো রাগ করতে দেখেনি। নরম কণ্ঠে বলল, রেগে যাচ্ছ কেন? আমি তো জাস্ট শাড়িটা। একদম চুপ, আর কোনো কথা নয়। অবনীর ধমকে জুনায়েদ চুপ হয়ে গেল। রোজ তখনই ফার্স্ট এড বক্স এনে দাঁড়ালো। অবনী তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে ধমকে উঠল, এত দেরি করলেন কেন? প্রয়োজনীয় জিনিসগুলো হাতের কাছে রাখতে পারেন না?
জুনায়েদ অবাক হয়েই তাকিয়ে আছে। রোজ অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অবনী খুব যত্ন করে জুনায়েদের হাতে ব্যান্ডেজটা চেঞ্জ করে দিল। ভীষণ আহত দৃষ্টিতে তাকিয়ে আছে। জুনায়েদ ঠিক কতটা ব্যথা পাচ্ছে সেটা উপলব্ধি করতে না পারলেও অবনী যে বেশ কষ্ট হচ্ছে সেটা বুঝতে পারছে ভালো করে। হাসলো জুনায়েদ। অবনী কাজ শেষ করে জুনায়েদের দিকে তাকালো। তার মুখে হাসি দেখে রেগে বলল, হাসছেন কেন? এখানে কি মজার কিছু হয়েছে? জুনায়েদ ধমক খেয়ে নিজেকে স্বাভাবিক করে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু হাসি কিছুতেই আটকাতে পারল না। ঠোঁট চেপে আবারও হাসতেই অবনী প্রচন্ড রেগে থমকে উঠে বলল, আপনার এই হাসি না সব নষ্টের মূল। আপনার হাসি দেখতে গিয়ে এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল। এত সুন্দর করে কেন হাসলেন? মনে হয় দুনিয়ার সব মুগ্ধতা ওই হাসির মাঝেই। প্রচন্ড রাগে মাথা ফেটে যাচ্ছে অবনী, কিন্তু রাগের সঠিক কারণ তার কাছে স্পষ্ট না। এক নিঃশ্বাসে কথাগুলো বলেই উঠে দাঁড়ালো। ফার্স্ট এড বক্সটা রোজের হাতে ধরিয়ে দিতেই সে চলে গেল। জুনায়েদ ভীষণ বিস্মিত কণ্ঠে বলল, কি বললে? অবনী বিরক্ত হলো। ভীষণ বিরক্তি নিয়ে ঘুরে তাকিয়ে বলল, কি বললাম? এখনই কি যেন বললে, আবার বলো। অবনী হতাশ শ্বাস ছেড়ে আবারও ঝাঁচলো গলায় বলতে শুরু করলো, আপনি যদি তখন ওভাবে হাসি মুখে বাসায় না ঢুকতেন তাহলে আমি আপনার দিকে এত আগ্রহ নিয়ে দেখতাম না, আর গ্লাসটাও পড়ে ভেঙে যেত না। এত কিছুই তো হতো না। তাই বলছি সব দোষ আপনার ওই হাসি। আপনি তো থেমে গেল অবনী। জুনাদের অবাক করা অদ্ভুত হাসি দেখেই তার মস্তিষ্ক খুলে গেল। কি বলছে সেটা বুঝতে পেরেই থেমে গেল। অপ্রস্তুত হয়ে গেল সে। জুনাদের অদ্ভুত ভাবে তাকানোয় অস্বস্তিটা আরো বেড়ে গেল। চোখ নামিয়ে বলল, তাহলে তুমি লুকিয়ে লুকিয়ে আমাকে হাসতে দেখো, তাও আবার মুগ্ধ হয়ে। স্ট্রেঞ্জ, প্রেমে পড়েছ নাকি? অবনী উত্তর দিল না। ঘুরে চলে গেল নিজের ঘরে। জুনায়েদ পেছন থেকে বলল, শাড়িটা চেঞ্জ করে ফেলো, মিসেস জুনায়েদ ইশতিয়াক। অবনী চোখ বন্ধ করে ফেলল। ঘন ঘন পলক ফেলে নিজেকে স্থির করে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে হাজারখানেক গালি দিল। বোকামের জন্য এমন একটা পরিস্থিতিতে পড়লো, কি দরকার ছিল এমন ভাবে রেগে যাওয়ার? এই রাগের কারণেই সে জীবনে কত রকম বিপদে পড়েছে। সেসব মনে রাখলেও তো একটা কাজ হতো। সেই ঘটনার পর থেকে অবনী নিজেকে ভীষণ ব্যস্ত রেখেছে। জুনাদের সামনে তেমন আসছে না। ইচ্ছে করে তো নয়, ভুলবশত পড়ে গেলে চোখ নামিয়ে নিঃশব্দে সেখান থেকে চলে যাচ্ছে। অবনী এমন বেহাল দশা দেখে জুনাদ ভীষণ মজা পাচ্ছে। মাঝে মাঝে ইচ্ছে করেই তাকে এমন পরিস্থিতিতে ফেলছে। অবনী বিষয়টা খুব সতর্কতার সাথেই এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। জুনাদ ঘরে বসে কার সাথে যেন ফোনে কথা বলছে। অবনী কফি নিয়ে ঘরে বসলো। রাতের খাবারের আয়োজন করতে হবে এখন। কফি দিয়ে সে চলে যাবে নিচে। অবনী কফিটা রেখে একপাশে পড়ে থাকা এলোমেলো জিনিসপত্র নিজের জায়গায় গুছিয়ে রাখছে। জুনায়েদ শার্ট চেঞ্জ করতে বোতাম খুঁজে এক হাতে। বেশ অসুবিধা হচ্ছে তার, কিন্তু অবনী একবারও তার দিকে তাকাচ্ছে না। জুনায়েদ বিরক্ত হলে অবনীর উপরে কিছুই বলল না। নিজেই আরেক হাত লাগিয়ে খুলতে চেষ্টা করলো, কিন্তু ব্যথা পেতেই চাপা আর্তনাদ করে চোখ বন্ধ করে ফেললো। উনি ঘুরে তাকালো, দৌড়ে কাছে এসে বলল, কি হয়েছে? জুনায়েদ আহত কণ্ঠে বলল, শার্টের বোতাম খুলতে গিয়ে লেগেছে। নিজে নিজে কেন করতে গেলেন? আমাকে বলতে পারতেন না? দেখি। জুনায়েদের একদম কাছাকাছি এসে দাঁড়ালো। এক এক করে শার্টের বোতাম খুলতে লাগলো। জুনায়েদের গভীর দৃষ্টি তখন অবনীর শান্ত চেহারায় বিচরণ করতেই ব্যস্ত। শেষের দিকে দুটো বোতাম বাকি থাকতেই সেইনা অবনীর নাম ধরে ডাকলো। গলা তুলে বলল, আসছি ছোট মা। অবনী শেষ বোতামটা খুলে দিতেই জুনায়েদ আলতো করে কোমরে হাত রাখলো। হাতের শীতল স্পর্শে অবনী কেঁপে উঠলো। শুকনো ঢোক গিরে চোখ বন্ধ করে ফেলল। জুনায়েদ ভীষণ আবেগী কণ্ঠে বলল, কি যেন বলছিলে তখন? আমার থেকে কোনো কিছু ইম্পর্টেন্ট নয়। অবনী জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। জুনায়েদ তার নীরব প্রশ্রয় হাতের স্পর্শ আরো গভীর করে বলল, আর এখন? অবনী চোখ খুলে ফেললো। নিচের দিকে তাকিয়ে মিনমিনে কণ্ঠে বলল, ভুলে গেছি। জুনায়েদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিচে চলে গেল। লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে সে। এখন জুনায়েদের সামনে যাওয়া তার জন্য ভয়ঙ্কর ব্যাপার। সবাই রাতের খাবারের জন্য নিচে নেমেছে। অবনী বেশ চুপচাপ। জুবাইর রহমান ওর দিকে তাকিয়ে বলল, অবনী মামুনি, তোমার কি হয়েছে? মন খারাপ নাকি শরীর খারাপ?
অবনী কিছুটা হকচকিয়ে গেল, বলল, আমার কিছু হয়নি ছোট মা, এমনিতেই। কথা শেষ করে পাশে বসে থাকা জুনায়েদের দিকে চোখ পড়তেই তার অদ্ভুত চাহনি দেখে আবারও দৃষ্টি ফিরিয়ে নিল। ভেতরটা কেমন করে যেন উঠল তার। কোনো কথা না বলে এই খাওয়া শেষ করে ফেললো। সব কাজ শেষ করে ঘরে গিয়ে দেখে জুনায়েদ বিছানায় শুয়ে দরজার দিকে তাকিয়ে আছে। অবনীর চোখ পড়তেই সে অস্বস্তিতে দৃষ্টি নামিয়ে নিয়ে নিজেকে ব্যস্ত প্রমাণ করার চেষ্টা করলো। জুনায়েদ কোনো কথাই বলল না। অবনীকে দেখছে সে। অবনীর কাজ কিছুতেই শেষ হচ্ছে না। এক পর্যায়ে বিরক্ত হয়ে হাত ধরে ফেলল। অবনী চমকে তাকালো। জুনায়েদ ভীষণ শান্ত কণ্ঠে বলল, শুয়ে পড়ো। অবনী চোখের পলক ফেলে তাকালো। জুনায়েদ বলল, বোঝনি কি বলেছি? অবনী মাথা নাড়ল। সে বুঝেছে। জুনায়েদ হাত ছেড়ে দিল। খুব একটা সময় নিল না অবনী। দ্রুত কাজ শেষ করে শুয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠেই জানতে পারলো জুবাইর রহমান চলে যাচ্ছেন। জরুরি কাজ পড়ে যাওয়ায় আজই ফিরতে হচ্ছে। আরো 2 দিন থাকার কথা থাকলেও সেলিনা সিদ্ধান্ত নিয়েছে তিনিও যাবেন। সামনের মাসে আবার একটা ছুটি আছে, তাই এখন আর তেমন কেউ জেদ করলো না তাদের। তবে অভিনয়ে কিছুটা মন খারাপ হয়েছে। বাচ্চা দুটোর সাথে তার বেশ ভালো বন্ধুত্ব তৈরি হয়েছে। সময়টা কিভাবে কেটে গেল বুঝতেই পারল না। ওরা চলে গেলে যে যার মতো কাজে ব্যস্ত হয়ে পড়বে, আর অবনীকে একা থাকতে হয় সারাদিন। ভীষণ বিরক্ত হয়ে উঠে সে। কিছু বলেও তো লাভ নেই। সকালে নাস্তা করেই তারা চলে গেল। জুনায়েদও বের হয়ে গেল তাদের সাথে। যাওয়ার সময় বলে যায়নি কখন আসবে। জায়েদ রহমান নিজের ঘরে ঘুমাচ্ছে। অবনীও নিজের ঘরে এসে বসে চুপচাপ আছে। চুপচাপ। বাইরের আবহাওয়া আজ খুব সুন্দর। চারিদিকে ঝলমলে রোদ উঠেছে। একদম বাংলাদেশের মতো ওয়েদার। অবনী আনমনে আকাশের দিকে তাকাতেই তার ফোন বেজে উঠল। বাংলাদেশ থেকে ফোন দেখি রিসিভ করে ফেলল। অবনী কয়েকবার হ্যালো বলেও ওপাশ থেকে কোনো আওয়াজ এলো না। বিরক্ত হয়ে ফোন কেটে দেওয়ার আগ মুহূর্তে ভারী নিঃশ্বাসের শব্দ কানে এলো। অবনী স্থির হয়ে বোঝার চেষ্টা করতেই ওপাশ থেকে তৈয়বা নাজনীন কিছুটা কাঁপা গলায় বললেন, কেমন আছিস মা? অবনী অবাক হয়ে গেল। কথা বলতেও ভুলে গেল সে। কয়েক সেকেন্ড পরই মুখে হাসি ফুটিয়ে বলল, ভালো আছি মামনি, তুমি কেমন আছো? আর এত রাতে ঘুমাওনি তুমি? আমি তো এত তাড়াতাড়ি ঘুমাই না। তোর কি খবর বল, শরীর কেমন আছে? অবনী একটু থামলো, বলল, তুমি ঠিক আছো মামনি? শরীর ঠিক আছে? তোমার কথা কেমন যেন শুনছে। না না, আমি ঠিক আছি। আচ্ছা শোন, তুই বাংলাদেশে কবে আসছিস? মানে? তোকে খুব দেখতে ইচ্ছে করছে, আর তোর বাপিও খুব মিস করছে তোকে। বাপিকে তো তুই চিনিস, মুখ ফুটে কখনো কিছুই বলবে না, কিন্তু মনে মনে খুব মিস করে। তুই এসে সারপ্রাইজ দিয়ে দে, খুব খুশি হবে। অবনী খুশি হলো। উৎফুল্ল কণ্ঠে বলল, বাপি আমাকে মিস করে? রাগ করবে না তো? আমি আসবো মামনি, আমি আজই জুনাদের সাথে কথা বলবো। সামনের সপ্তাহে আয় মা। অবনী আরো কিছুক্ষণ কথা বলে রেখে দিল। সে আজ খুব খুশি। মুখ থেকে হাসি যেন সরছেই না। নিচে গেল অবনী। সে যখন খুব খুশি হয় তখন রান্না করে। আজও তার ব্যতিক্রম হলো না। নিজের মন মতেও রান্না করলো, সবাইকে খাওয়ালো। বিকেলের দিকে জুনায়েদ বাসায় ফিরে এলো। হেসেই তার চোখে পড়লো অবনীর হাসি। পুরো দিন জুনায়েদ খেয়াল করলো অবনী বেশ খুশি। রাতের খাবার শেষে অবনী 2 কাপ কফি নিয়ে এলো ঘরে। জুনায়েদ জানালা খুলে তার সামনে দাঁড়িয়ে আছে। তার গায়ে পাতলা একটা টি শার্ট, বেশ এলোমেলো হাওয়া বইছে। অবনী পেছনে দাঁড়িয়ে বলল, ঠান্ডা লাগছে না? জুনায়েদ ঘুরে তাকালো। 2 হাতে 2 কফির কাপের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তারপর বলল, লাগছে না? অবনী একটা কাপ জুনায়েদের দিকে বাড়িয়ে দিল। জুনায়েদ সেটা নিয়ে কফিতে চুমুক দিয়ে বলল, আজ এত খুশির কারণ কি ম্যাডাম? অবনী বেশ অবাক হয়ে তাকালো। ঠোঁটের হাসিটা আরো প্রশস্ত হলো। আর মানে জুনায়েদ তাকে খেয়াল করে। সে বুঝতে পারে অবনীর মনের অবস্থা। হেসে বলল, মামনি ফোন করেছিল। জুনায়েদ একটু থেমে গেল। কৌতূহলী কণ্ঠে বলল, কি বললো? বাংলাদেশে যেতে বললো, কয়দিন থেকে আবার ঘুরে আসতে বললো। আনমনে জুনায়েদের ভেতর থেকে একটা হতাশ শ্বাস বেরিয়ে এলো। ছোট্ট করে বলল, কবে যাচ্ছ? অবনী মুচকি এসে জুনায়েদের পাশের দেয়ালটাতে পিঠ ঠেকালো। জুনায়েদ সামনের জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে। অন্ধকার ঘরে বাইরে থেকে হালকা আলো আসছে। জুনায়েদের চুলগুলো বাতাসে হেলে দিলে আবার কপাল এসে পড়ছে। অবনী কয়েক মুহূর্ত মুগ্ধ হয়ে সেদিকে তাকিয়ে থাকলো। ঠোঁটে হাসি রেখেই বল,
ভাবছি সামনের সপ্তাহে যাব। ঠিক আছে, আমাকে বলে দিও, আমি সব ব্যবস্থা করে দিব। জুনাদের কণ্ঠ শুনে অবনী তাকালো, বলল, আপনার মন খারাপ কেন জুনায়েদ সাহেব? কি হয়েছে? হাত ব্যথা করছে? জুনাদ ফিরে তাকালো অবনীর দিকে, গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি কি ছোট বাচ্চা যে হাত ব্যথা করলে মন খারাপ করে কাঁদবো? অবনী শব্দ করে হেসে উঠল। হাসির রেশ কয়েক সেকেন্ড পর্যন্ত থাকলো। জুনাদ স্থির দৃষ্টিতে সেদিকে তাকিয়েছে। হানমনি বলে উঠল, তোমার এই ভুবন ভুলানো হাসিটা আমার জন্যই বরাদ্দ থাক। সারা জীবন আমি এই হাসি মন ভরে দেখতে চাই। অবনী থেমে গেল, অদ্ভুত ভাবে তাকালো, কিন্তু জুনাদের চাহনির সামনে তার সে দৃষ্টি ফ্যাকাশে পড়ে গেল। দৃষ্টি নত করে নিতেই জুনাদ এগিয়ে এলো। আনমনে অবনীর গালে আলতো করে হাত রাখলো। অবনী লজ্জায় আড়ষ্ট হয়ে গেল। কয়েক মুহূর্ত পরে হাত সরিয়ে ফেললো, বলল, তুমি চাইলে নিজের ঘরে শুয়ে পড়তে পারো, এখন আর কোনো বাধা নেই। অবনী চোখ খুলে তাকালো। জুনাদ আবারও জানালার বাইরে দৃষ্টি নিবদ্ধ করলো। জুনাদের কথা আর কোনো উত্তর না দিয়ে বিছানায় শুয়ে পড়লো। জুনাদ এক পলক সেদিকে তাকালো, মুচকি হাসলো। মেয়েটা যে তার উপরে ধীরে ধীরে দুর্বল হতে শুরু করেছে সেটা ভেবেই স্বস্তি পেল। কফিতে শেষ চুমুকটা দিয়ে খাপটা রেখে গভীর ভাবনায় ডুবে গেল। কঠিন হয়ে গেল মুখভঙ্গি। মাথায় একটাই বিষয় ঘুরছে, অবনীকে বাংলাদেশে নিয়ে যাওয়ার ব্যাপারটা কোনো প্ল্যান না তো? খোলা চুলগুলো হাত পোটা করে সিঁড়ি বেয়ে নিচে নামলো অবনী। গ্লাসে পানি ঢেলে এক চুমুক দিতে জায়েদ রহমান গম্ভীর কণ্ঠে বললে, তুমি এখনো ঘুমাও না মামনি? নিস্তব্ধ ঘরটায় হুট করেই এমন গম্ভীর আওয়াজে ভারে কিছুটা ভয় পেয়ে গেল অবনী। গ্লাস রেখে চট করে ঘাড় ফিরে জায়েদ রহমানকে দেখে স্বস্তি পেল, বলল, না বাবা, আপনার ছেলে এখনো আসেনি, তাই অপেক্ষা করছিলাম। জায়েদ রহমানের ভ্রু কুঁচকে এলো। চোখের পলক ফেলে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলল, আসেনি এখনো? কোথায় গেছে জানো? অবনী মাথা নাড়িয়ে না বলল। জায়েদ রহমান গভীর চিন্তায় ডুবে গেলেন। অনেকটাই সময় নিয়ে ভাবলেন জুনায়েদ এত রাত অবধি কোথায় যেতে পারে। কিছু একটা ভেবে মুখটা ফ্যাকাশে হয়ে গেল। মাথাটা নিচে করে ফেললেন, নরম কণ্ঠে বললেন, জুনায়েদ কখন আসবে তার কোনো ঠিক নেই, তুমি শুয়ে পড়ো, চিন্তার কিছু নেই, চলে আসবে। কথা শেষ করে তিনি নিজের ঘরের দিকে পা বাড়লেন। অবনী পেছন থেকে ডাকলো, বাবা। থেমে গেলেন তিনি, ঘুরে বললেন, কিছু বলবে? ওনার তো অফিস ছুটি, আর ছুটির দিনে এত রাত অবধি বাইরে থাকেন না। দেরি করে ফেরার কারণটা আমি ঠিক বুঝতে পারছি না। আমার মনে হয় আপনি জানেন উনি কোথায় গেছেন। অবনীর কথার জবাব দিতে নিজেকে কিছুটা প্রস্তুত করে নিলেন জায়েদ রহমান। মাথা নিচে রেখেই বললেন, জুনায়েদের জন্মদিন আগামীকাল। ওর মা বেঁচে থাকতে এই দিনটা অনেক আয়োজন করে পালন করতো। মা মারা যাওয়ার পর থেকে এই বাড়িতে জুনায়েদের কোনো জন্মদিন পালন হয়নি। সে চায়নি বলেই হয়নি। আজকের রাতটা সে সারা রাত বাইরে কাটায়, আর কাল সারাদিন ঘুমিয়ে কাটাবে। আর ছেলেটা খুব চাপা স্বভাবের, নিজের কষ্ট কাউকে বুঝতে দেয় না। এই দিনটা সে নিজের মতো কাটায়, একদম কারোর সাথে কথা বলে না। ওর মাকে খুব মিস করে এই দিন, তাই আমিও মোটেই ছেড়ে দিই এই দিনে। এত বছরে আজ অব্দি জন্মদিনের শুভেচ্ছাটাও জানাতে পারেনি। জায়েদ রহমান আর দাঁড়াতে পারলেন না। তার নিজেরও খুব কষ্ট হয় এই দিনে। ছেলেকে এভাবে কষ্ট পেতে দেখে তিনি হতাশ হয়ে যান। নিজের ঘরে চলে গেলেন। অবনী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলো কয়েক মুহূর্ত। সে জুনাদের কষ্টটা উপলব্ধি করতে পারছে। চোখে পানি টলমল করে উঠল। একটা দীর্ঘশ্বাস ছেড়ে ঘরে গেল। কয়েকবার ফোনটা হাতে তুলে নিয়েও জুনায়েদকে ফোন করা হলো না। তাকে একা থাকার সুযোগটা দিল। বিছানার এপাশ থেকে ওপাশ করে অর্ধেকটা রাত কাটিয়ে দিল অবনী। রাত 2টায় জুনায়েদ ফিরে এলো। জুনায়েদ এসে অবনীকে বিছানায় দেখে ভাবলো সে ঘুমিয়ে আছে, কিন্তু অবনী তখনও জেগেছিল। জুনায়েদ ফ্রেশ হতে চলে গেল ওয়াশরুমে। জুনায়েদের কষ্ট উপলব্ধি করতে গিয়ে অবনী আজ নিজের বাবা মায়ের কথা মনে পড়ে গেছে। কতটা অসহায় লাগে নিজেকে সেটা বুঝতেই পারছে। জুনায়েদ ওয়াশরুম থেকে বের হয়ে অবনীকে বসে থাকতে দেখে অবাক হয়ে গেল। বলল, তুমি ঘুমাওনি? অবনী তখন জুনায়েদকে দেখতেই ব্যস্ত। ভীষণ বিধ্বস্ত আর এলোমেলো লাগছে তাকে। খুব কাছের একজন মানুষের অভাব। অবনী চুপ করে থাকা দেখে জুনায়েদ বিছানায় বসে পড়ল। অবনীর মাথায় হাত রেখে বলল, খারাপ লাগছে? উঠে গেলে যে। আপনি কোথায় ছিলেন? কোনো ভঙ্গিমা ছাড়াই খাপা খাপা গলায় জিজ্ঞেস করলো অবনী। জুনায়েদ হাত সরিয়ে ফেলল। আজকের দিনে তাকে কেউ প্রশ্ন করে না, কিন্তু অবনী যেহেতু এই বাড়িতে নতুন তাই সে কিছু জানে না।
তার প্রশ্ন করা স্বাভাবিক ধরে নিয়ে বলল, কাজ ছিল। কি কাজ? মন ভালো না থাকায় এখন অবনীর প্রশ্নগুলো জুনাদের খুব বিরক্ত লাগতে শুরু করলো। কঠিন গলায় বলল, সেসব তোমার না জানলেও চলবে, তুমি ঘুমাও। আর হ্যাঁ, আজকের দিন আমাকে কেউ প্রশ্ন করে না, তুমিও করবে না। অবনী শ্বাস ছেড়ে বলল, এতদিন কেউ প্রশ্ন করার জন্য ছিল না, তাই করেনি। এখন আমি আছি, আমার সব জানার অধিকার আছে। আমি আপনার স্ত্রী, আপনার মনের সমস্ত কষ্ট জানার অধিকার আমার আছে। জুনায়েদ চোখ বন্ধ করে ফেললো। কঠিন গলায় বলল, আমার মন ভালো নেই অবনী, শুয়ে পড়ো। যা না জানলে নয় সেটা তুমি জানতে পারবে, বাকি আর কিছু জানতে চেও না। আমাকে বিরক্ত করো না। বাকি কিছুই থাকবে না। এতদিন আপনি নিজে ইচ্ছে মতো চলেছেন, আর না আমাকে বলতে হবে জুনায়েদ সাহেব। জুনায়েদ এমন জেদের কারণে রেগে গেল। হাত ধরে বিছানা থেকে নেমে দিয়ে বলল, এই ঘর থেকে বের হয়ে যাও, আর আমাকে আগামী 24 ঘন্টা বিরক্ত করবে না, না হলে আমি রেগে গেলে খুব খারাপ হবে। অবনী একটু রাগ করলো না, ভীষণ অসহায়ের মতো বলল, আমি বুঝতে পারছি আপনার কষ্ট হচ্ছে, সেটা নিবারণ করার ক্ষমতা হয়তো আমার নেই, কিন্তু তবুও আমি আপনার কষ্ট সহ্য করতে পারছি না। আমি মেনে নিতে পারছি না আপনি এভাবে কষ্ট পাচ্ছেন। আমার সত্যি খুব কষ্ট হচ্ছে। কথাটা বলতে বলতে এই অবনী কেঁদে ফেললো। তার কান্না বাদ মানছে না। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে নিল। জুনায়েদ সবটাই খেয়াল করলো। এমনিতেই তার কষ্টের শেষ নেই, তার উপর আবার অবনী এভাবে কাছে, সেটা দেখেই সে অসহায়ের মতো বলল, কেঁদো না অবনী, আমার অসহ্য যন্ত্রণা হচ্ছে। অবনী জুনায়েদের পাশেই দাঁড়ালো, ঘাড়ে আলতো করে হাত রেখে বলল, সারা জীবন এভাবে কষ্ট পেতেই থাকবে? এটা থেকে বের হয়ে আসার চেষ্টা করুন জুনায়েদ সাহেব। জীবনটা অনেক সুন্দর। বেঁচে থাকার জন্য হয়তো অনেক কিছু লাগে, কিন্তু ভালো থাকার জন্য অল্প কিছু সুন্দর মুহূর্তই যথেষ্ট। সেই মুহূর্তগুলোকে উপলব্ধি করতে চেষ্টা করুন, দেখবেন কষ্ট অনেকটাই কমে গেছে। মা হয়তো এখন আর আপনার কাছে নেই, কিন্তু বাবা তো আছে। আপনাকে এইভাবে দেখে বাবা কতটা কষ্ট পাচ্ছেন সেটা হয়তো আন্দাজ করতে পারছেন না আপনি। জানেন, বাবা আজ আফসোস করে বলছিল কত বছর আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারেননি। একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও বলল, আমার বাবা মা কেউ নেই, তবুও যাদেরকে বাবা মা হিসেবে মেনে নিয়েছি তাদের মাঝেই সুখ খুঁজে নিয়েছি। জুনায়েদ নিজেকে সামনে রাখতে পারলো না। অবনী কোমর জড়িয়ে কেঁদে ফেললো। অবনী কয়েক সেকেন্ডের জন্য থমকে গেলেও কিছুই বলল না, কারণ জুনায়েদকে কাঁদতে দিলেই তার ভেতরটা শান্ত হবে, কষ্টটা কমে যাবে। তাই অবনীও তাকে জড়িয়ে নিল। জুনায়েদ কাঁদতে কাঁদতে এক পর্যায়ে বলল, ভালোবাসি অবনী, তোমাকে খুব ভালোবাসি। তুমি আমাকে কখনো ছেড়ে যেও না প্লিজ, আমি মেনে নিতে পারবো না। ভালোবাসার কথা শুনে অবনী থমকে গেল। এলোমেলো চিন্তাধারা তার মস্তিষ্ক গ্রাস করছে। এরই মাঝে জুনায়েদ তাকে ছেড়ে দিয়ে কোলে বসিয়ে নিল। দু হাতে গাল চেপে ধরে বলল, আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি অবনী, আমাকে ফিরিয়ে দিও না। আমার শূন্য জীবনে তোমাকে খুব প্রয়োজন, তোমার ভালোবাসা প্রয়োজন। আমাকে একটু ভালোবাসো, কথা দিচ্ছি তোমাকে কোনোদিন আফসোস করার সুযোগ দিব না। অবনী চোখ বন্ধ করে ফেলল। জুনায়েদ তাকে ছেড়ে দিল। উঠে দাঁড়িয়ে বলল, আমি তোমাকে জোর করতে চাইনি, তুমি আমার কাছে থাকবে কিনা সেটা তোমার উপরে ছেড়ে দিলাম। তুমি চাইলেই বাংলাদেশে ফিরে যেতে পারো, আমি আটকাবো না। অবনী চোখ পেয়ে পানি গড়িয়ে পড়ল। আজকাল এই মানুষটার কষ্ট সে একদমই সহ্য করতে পারে না। জুনায়েদ সামান্য কষ্ট পেলে অবনীর মনে হয় সে নিজেই তার থেকে বেশি কষ্ট পাচ্ছে। জুনায়েদকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আপনাকে রেখে কোথাও যাব না। জুনায়েদ অবনীকে শক্ত করে জড়িয়ে ধরল। কিছুটা সময় ওভাবে থেকেই ছেড়ে দিয়ে আলতো করে মুখটা তুলে ধরল। অবনী মুচকি এসে বলল, শুভ জন্মদিন জুনায়েদ সাহেব, আপনার প্রতিটা জন্মদিন শুভ, সুখে ভরে উঠুক আপনার জীবন। জুনায়েদ মুচকি হাসল। অবনী কোমর ঝুড়িয়ে ধরে বলল, শুধু শুভেচ্ছা, গিফট কোথায়? চোখের পাতা পিটপিট করে অস্থির পলক ফেলল অবনী। কৌতূহলী কণ্ঠে বলল, কি চাই আপনার? যা চাই তা পাবো তো? অবনী করে কিছু না ভেবেই চমৎকার এসে বলল, আমার সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই পাবেন। বলুন কি জান আপনার? আমার মন ভালো করার দায়িত্ব নিতে হবে যে। আপনার মন ভালো করার দায়িত্ব আজ আমি নিলাম জুনায়েদ সাহেব। আপনার মন ভালো করার জন্য আমি সব করতে প্রস্তুত। বলেই দেখুন একবার। অবনীর চোখের মাঝে নিজের দৃষ্টি স্থির করে বলল, জুনাদের গলার স্বর আর তার কথা বলার ভঙ্গি সবটাই কেমন অদ্ভুত ঠেকলো। কিছু বলার আগেই জুনায়েদ বলল, ভেবে বলছো তো? আর ভাবার দরকার নাই, একবার যখন বলেই ফেলেছো তাই আর ভাবার সময় দিতে পারছি না। আমি আবার বড় নিষ্ঠুর।
অবনী পিট করে তাকালো। জুনায়েদ আরেক হাত অবনীর গালে আলতো করে রেখে তার দিকে ঝুঁকে গেল। অবনীর হৃৎপিণ্ডের গতি বেড়ে গেল। বুঝতে বাকি থাকলো না জুনায়েদের ইঙ্গিত। জুনায়েদের গভীর দৃষ্টির কারণে লজ্জায় হার মেনে চোখ বন্ধ করে ফেলল। অবনীর অঘোষিত সম্মতি বুঝি জুনায়েদ মুচকি আসলো, সর্বত্র ছড়িয়ে দিল গভীর প্রণয়ের রেশ। এয়ার কন্ডিশনের হাওয়াটা পরিবেশ শীতল করে দিলেও তীব্রভাবে ঘামছে তৈবা নাজনীন। ভয়ে তার গলা শুকিয়ে আসছে। বারবার তিনি শুকনো ঢোক গিলে নিজেকে শান্ত করার বৃথা চেষ্টা করছেন, কিন্তু কোনো লাভই হচ্ছে না। টেবিলে পড়ে থাকা ছুরিটা তার ভয় বাড়িয়ে দিচ্ছে। আশরাফ সাহেব বেশ শান্তভাবেই ছুরিটা হাতে তুলে নিলেন। এদিক সেদিক নাড়তে নাড়তে বলে, বলেছিলাম কোনোভাবে যদি আমি জানতে পারি যে আমাকে র্যাবের হেডকোয়ার্টারে ডাকার পেছনে তোমার কোনো হাত আছে, তাহলে তোমার নিস্তার নেই। তারপরেও এমন সাহস করলে কিভাবে? তৈবা কেঁপে উঠল। এই লোকটাকে সে বিশ্বাস করতে পারে না। একসময় এই লোকটার কথাই তার জন্য সবটাই ছিল, কিন্তু এখন সে এটা অন্তত বুঝে এই মানুষটা অত্যন্ত স্বার্থপর। নিজেকে ছাড়া আর কারো কথাই ভাবে না। এই মুহূর্তে হাতে ধরে থাকা ছুরি তার গলায় চালিয়ে দিতেও দুইবার ভাববে না। কিন্তু এটা ভয় পাবার সময় নয়। তার মেয়েকে এই লোকের হাত থেকে বাঁচাতেই হবে। নিজেকে শক্ত রাখার চেষ্টা করে বলল, তোমাকে আমি আর ভয় পাই না। কি ভেবেছো এসব করে আমাকে ভয় দেখাবার চেষ্টা করলে আমি তোমার ভয়ে সব স্বীকার করে নেব? অসম্ভব। হ্যাঁ, তুমি ঠিক ধরেছ। আমি জুনায়েদকে তোমার সব কীর্তিকলাপের কথা জানিয়েছি, আর সেই র্যাবের কাছে তোমার সব ইনফরমেশন পাঠাই। আশরাফ উঠে এসে তো এবার গলায় ছুরি চেপে ধরল। দাঁতে দাঁত চেপে বললেন, তোমাদের এই ষড়যন্ত্র আমার কোনো ক্ষতি করতে পারবে না। উপযুক্ত কোনো প্রমাণ তাদের কাছে নেই। পারেনি আমাকে আটকে রাখতে, ছেড়ে দিয়েছে। আমি ঠিকই চলে এসেছি বাসায়। তো এবার ভয় পেয়ে গেল, কিন্তু আশরাফের সামনে সেটা প্রকাশ করলো না। আশরাফ তো এবারকে ছেড়ে দিলেন। আবার চেয়ারে এসে বসে বললেন, ভয় পেও না, আমি তোমাকে মারবো না, বাঁচিয়ে রাখবো। তুমি তো আমার তুরপে তাস, তোমাকে দিয়েই বাকিটা হাসিল করতে হবে। ফোনটা এগিয়ে দিয়ে বলল, ফোন করো তোমার জামাইকে, বলো মেয়েকে নিয়ে তাড়াতাড়ি চলে আসতে। তো এবার কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, আমি অবনীকে বলেছি আসবে সামনের সপ্তাহে। আশরাফ গভীরভাবে ভাবল, ভীষণ অসহায় কণ্ঠে বলল, এত দেরি কেন? আমি যে তাকে দেখার জন্য অস্থির হয়ে আছি, সে কি বুঝতে পারছে না তার বাবা তাকে কতটা মিস করছে? এখনই আসতে বলো। তো এবার অদ্ভুতভাবে তাকালো। আশরাফ কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলল, করো এখনই। পরিস্থিতি বেগতিক বুঝে তো এবার একটা শ্বাস ছেড়ে ফোনটা হাতে তুলে নিল। অপেক্ষা না করেই জুনায়েদের নাম্বারে ডায়াল করলো। প্রথমবারেই ফোনটা কেটে গেল। তো এবার হতাশ হয়ে আবারও ফোন করলো জুনায়েদের নাম্বারে। দ্বিতীয়বার জুনায়েদ ফোনটা ধরলো, কিন্তু কোনো কথা বলার সুযোগ না দিয়ে তো এবার ভীত কণ্ঠে বলল, জুনায়েদ অবনীকে নিয়ে তুমি চলে এসো তাড়াতাড়ি। সকালে ঘুম ভেঙে জুনায়েদ আশেপাশে তাকালো। অবনী নেই। ঘুরে দেখি বুঝে গেল সবাই এখন ব্রেকফাস্ট টেবিলে বিছানা ছেড়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে ঘর থেকে বের হয়ে দেখলো অবনী আর জায়েদ রহমান টেবিলে বসে নাস্তা করছে। জুনায়েদ সিঁড়ি বেয়ে নেমে অবনীর পাশের চেয়ারটা টেনে বসে পড়ল। গুড মর্নিং বাবা। তার আওয়াজ শুনে অবনী আর জায়েদ রহমান হতবিহ্বল চোখে তাকিয়ে থাকলেন কয়েক মুহূর্ত। জুনায়েদ একটু অস্বস্তিতে পড়ে গেল। ভ্রুকুচকে বলল, এভাবে কি দেখছো তোমরা? জায়েদ রহমান বিস্ময়কর কণ্ঠে বলল, তুমি এত সকালে? জুনায়েদ জুসের গ্লাসে চুমুক দিয়ে বলল, আমি তো সকালেই উঠি বাবা। এতক্ষণে তো অফিসে থাকার কথা ছিল, ছুটির দিন বলেই এখনো বাসায়। জায়েদ রহমান বিষয়টাতে অবাক হলেও প্রকাশ করলেন না। ফ্যাকাশে মুখে নিজের দিকে তাকিয়ে খেতে শুরু করলেন। জুনায়েদ বাবার দিকে শান্ত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তারপর শীতল কণ্ঠে বলল, বাবা আজ আমার জন্মদিন। জায়েদ রহমানের হাত থেমে গেল। চোখ তুলে তাকালেন তিনি। মুহূর্তেই চোখ ভরে এলো তার। জুনায়েদ চমৎকার হাসলো। কত বছর পর এই দিনে ছেলেকে এভাবে চোখের সামনে দেখছেন তিনি। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, শুভ জন্মদিন। জুনায়েদ ঠোঁট এলিয়ে হাসলো, বলল, তুমি কি আজ ফ্রি আছো? জায়েদ রহমান একটু ভেবে বললেন, আমার দুপুরের পর একটু কাজ আছে। কেন বলো তো? ভাবছিলাম আজ আমরা সবাই মিলে একটু বাইরে যাব। অনেকদিন একসাথে এভাবে টাইম স্পেন্ড করা হয় না। জায়েদ রহমানের চোখ খুশিতে ছলছল করে উঠল। হেসে উঠে বললেন, তোমরা দুজন ঘুরে আসো, আমি কাজ ছেড়ে রাতে জয়েন করবো তোমাদের সাথে। জুনায়েদ মুচকি এসে সম্মতি দিল। জায়েদ রহমান খাবার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন,
আমাকে এখন যেতে হবে, আমি আসছি। জুনায়েদ উঠে বাবাকে জড়িয়ে ধরল শক্ত করে, বলল, তাড়াতাড়ি এসো বাবা। জায়েদ রহমানের চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ল। তিনি গোপনে সেটা মুছে ফেলে বললেন, ঠিক আছে। জায়েদ রহমান বাইরে চলে যেতেই জুনায়েদ আবারও চেয়ারে বসে পড়ল। রোজ কফির কাপটা এনে জুনায়েদের সামনে দিয়ে চলে গেল। জুনায়েদ কাপটা তুলে নিয়ে অবনীর দিকে তাকালো, আর মনে হলো অবনী যেন গভীর কোনো চিন্তায় মগ্ন। চেহারাতেও কেমন মলিনতার ছাপ। তেমন কথাও বলছে না, চঞ্চলতা থেমে গেছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, কফি খাবে? অবনী মাথা নাড়ল, যার অর্থ সে খাবে না। জুনায়েদের এবার কপালে ভাঁজ পড়ে গেল। বুঝে গেল সে কিছু একটা নিয়ে গভীরভাবে চিন্তা করছে। তাই কফির কাপটা বাড়িয়ে দিয়ে বলল, খাও। অবনী মাথা নাড়িয়ে আবারও না বলল। জুনায়েদ গভীর দৃষ্টিতে পুরো মুখে দেখে বলল, কফি খাবে না নাকি আমার সাথে একই কাপে খেতে সমস্যা? চোখ তুলে তাকিয়ে কিছু বলতে গিয়েও পারল না। জুনায়েদের গভীর দৃষ্টি অবনীর অস্বস্তি সৃষ্টি করলো। দৃষ্টি নামিয়ে মিনমিনে কণ্ঠে বলল, কফি খাবো না। থেমে গেল দুজনেই। কয়েক মুহূর্তে নীরবতা অবনীর অস্বস্তি বাড়িয়ে দিল। নিচের দিকে তাকিয়ে অস্থির দৃষ্টি ফেলছে। জুনায়েদ আদরের গলায় বলল, অবনী। আচমকা এমন আওয়াজে অবনী চমকে উঠল। জুনায়েদের দিকে তাকাতেই মুচকি এসে বলল, বাংলাদেশে যাবে? অবনী অদ্ভুত ভাবে তাকালো, অস্থির ভাবে শ্বাস টেনে পলক ফেলে বলল, যাব। জুনায়েদ মুচকি এসে বলল, পরশু যাব। সব গুছিয়ে রেডি হয়ে নাও। অবনীর চেহারা হুট করেই পরিবর্তন হয়ে গেল। জোর করে হাসার চেষ্টা করে বলল, পরশু আপনি যাবেন? যাব। অবনী কিছুক্ষণ তাকিয়ে থেকে হেসে ফেলল। উঠে যেতে নিলেই জুনায়েদ আটকে দিল, বলল, কোথায় যাচ্ছ? অবনী মলিন হেসে বলল, রেডি হতে। তোমার মন ভালো করে দেওয়ার বিনিময়ে আমার কিছু পাওয়া উচিত বলে মনে হয় না তোমার? অবনী সরু চোখে তাকালো, বলল, সবসময় আপনার কেন পাওয়া উচিত জামাল সাহেব? আমারও তো কিছু চাওয়া পাওয়া থাকতে পারে। জুনায়েদ একটা শ্বাস ছেড়ে মাথা নাড়ল, বলল, ঠিক বলেছ। অপেক্ষা না করে অবনীর ঠোঁটের কোণে গাঢ় চুমু খেয়ে বলল, হয়েছে নাকি আরো কিছু লাগবে? অবনী লাজুক হাসলো, বলল, আমি আসছি। জুনায়েদ মুচকি আসলো। অবনী চলে যেতেই ডুবে গেল গভীর ভাবনায়। বাংলাদেশে ফিরে যা হতে যাচ্ছে সেটা খুবই চিন্তার বিষয়। আশরাফ সাহেবের সব সত্যিটা যখন অবনী জানতে পারবে, তখন ওকে কিভাবে সামলাবে? বৃষ্টি মুখর পরিবেশ, রাত থেকেই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে অবনী আকাশের দিকে তাকালো। প্রিয় শহর, প্রিয় মানুষগুলোর সাথে দেখা হওয়ার জন্য যতটা অস্থির হয়ে থাকার কথা ছিল তার, তেমন কিছুই দেখা যাচ্ছে না। জুনায়েদ এক পলক অবনীর দিকে তাকালো। তার চেহারা বেশ গম্ভীর। জুনায়েদ সবটাই খেয়াল করেছে। এতক্ষণ এই বিষয়ে কিছু না বললেও এখন অবনীর চেহারা আরো গম্ভীর। দেখে বলল, অবনী, তোমার কি শরীর খারাপ? অবনী মলিন মুখে তাকালো, মাথা নাড়িয়ে না বলল। জুনায়েদ তেমন কিছুই বলল না। ট্যাক্সি ডেকে বলল, এখন কি মামুনির বাসায় যাবে? নানুর বাসায় যাব। জুনায়েদ অবাক হলো, বলল, কিন্তু তোমার মামুনি যে অসুস্থ, তোমাকে দেখতে ব্যস্ত হয়ে পড়েছে। আর আমি বলেছিলাম আমরা ওখানেই আগে যাব। অবনী ট্যাক্সিতে উঠে বসে সামনে তাকিয়ে বলল, মামুনির সাথে আমার কথা হয়েছে, আগে নানু বাসাতে যেতে হবে, তারপর মামুনির বাসায় যাব। জুনায়েদ কোনো কথা না বলে এই উঠে বসলো। অবনীর নানুর বাসায় পৌঁছাতেই অনেকটা সময় লেগে গেল জ্যামের কারণে। অবনী এর মাঝে একটা কথাও বলেনি। জুনায়েদ ভীষণ চিন্তায় পড়ে গেল অবনীর এমন আচরণে। হুট করে এই মেয়েটার কি হলো এমন? গাড়ি থেকে নেমে অবনী সোজা বাড়ির ভেতরে চলে গেল। জুনায়েদ লাগেজ নিয়ে বাড়িতে ঢুকতেই দেখে অবনী তার নানাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছে। জুনায়েদকে দেখে থেমে গেল। বিয়ের পর জুনায়েদ প্রথমবার এই বাড়িতে এসেছে, তাই আপ্যায়নের শেষ নেই। অবনীকে রেখে তারা জুনায়েদকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। এক এক করে সবাই জুনায়েদের সাথে কথা বলছে। তার ভীষণ অস্বস্তি হচ্ছে। এদিকে অবনী জুনায়েদকে রেখে বাইরে গেছে, বলে গেছে খুব তাড়াতাড়ি চলে আসবে। জুনায়েদকে কিছুই বলার সুযোগ না দিয়ে তার বেরিয়ে যাওয়া নিয়ে জুনায়েদের বিস্ময়ের শেষ নেই। কিন্তু তখন কিছুই বলেনি। এখনো না আসায় জুনায়েদ বিরক্ত হয়ে অবনীকে ফোন করলো, কিন্তু সে ফোনটা রিসিভ করলো না। এবার জুনায়েদের ভীষণ চিন্তা হচ্ছে। রাতের খাবারের সময় হতেই অবনী চলে এলো।
তাদের জন্য যে ঘরে থাকার ব্যবস্থা করা হয়েছে, জুনায়েদ সেই ঘরে চোখ বন্ধ করে রেস্ট নিচ্ছিল। অবনী দ্রুত ঘরে ঢুকে বলল, ঘুমাচ্ছেন? খাবেন না? জুনায়েদ কঠিন দৃষ্টিতে তাকিয়ে বলল, কোথায় গিয়েছিলে? অবনী জুনায়েদের সামনে বসে পড়ল। মুচকি এসে গালে হাত রেখে বলল, একটা গুরুত্বপূর্ণ কাজ করতে গিয়েছিলাম। জুনায়েদের কপালে ভাঁজ পড়ে গেল। কৌতূহলী কণ্ঠে বলল, কি এমন গুরুত্বপূর্ণ কাজ যা আমাকে জানানো যাবে না? আমি তো বলিনি আপনাকে জানানো যাবে না, তবে আপনিও তো সবকিছু আমাকে জানাননি, সেই হিসেবে একদম ঠিক আছে। জুনায়েদ অবনীর কথায় কিছুটা অবাক হয়েই বলল, আমি কি জানাইনি? অবনী চমৎকার এসে বলল, ওই যে আপনার গার্লফ্রেন্ডের কথা জানাননি। জুনায়েদ অবনীর চুল টেনে ধরল, তাতে দাঁত চেপে বলল, আমার কোনো গার্লফ্রেন্ড ছিল না। তাহলে কি ছিল? কিছুই ছিল না। অবনী জুনায়েদের হাত থেকে নিজের চুল ছাড়িয়ে নিয়ে বলল, কিছুই ছিল না, কিন্তু আমি তো অন্য কিছুই জেনেছি। জুনায়েদ অবনীকে কাছে টেনে এনে বলল, স্পষ্ট করে কথা বলো, কি বলতে চাও তুমি? অবনী অদ্ভুত ভাবে হেসে বলল, আপনাকে খেতে ডাকছে, খেয়ে তারপর কথা বলি। জুনায়েদকে আর কথা বলার সুযোগ না দিয়ে অবনী উঠে বাইরে চলে গেল। জুনায়েদ বেরিয়ে সবাক হলো। অবনীর এমন আচরণের কারণ বুঝতে পারল না, তাই সেও চলে গেল বাইরে। সারা রাত জুনায়েদের ঘুম হয়নি ওয়েদার সিকনেসের কারণে। এপাশ ওপাশ করেই কাটিয়েছে। অবনী যেহেতু ঘুমের ওষুধ খেয়েছে, তাই সে ঘুমিয়ে পড়েছিল। সকালবেলা অবনী ঘুম ভেঙে দেখল জুনায়েদ তখন ঘুমোচ্ছে কেবল, তাই আর তাকে ডাকলো না। খুব সাবধানে বেরিয়ে গেল যাতে জুনায়েদের ঘুম না ভেঙে যায়। বাইরে বেরিয়ে সবাইকে বলে দিল জুনায়েদকে যেন কেউ বিরক্ত না করে। কিন্তু বেশিক্ষণ ঘুমানো হলো না জুনায়েদের। ফোনের শব্দেই উঠে গেল। বিরক্তিতেই চোখ মুখ খিচে বন্ধ করে ফোনটা ধরল। জুনায়েদ কোনো কথা না বলতেই ওপাশ থেকে জায়েদ রহমান বললে, জুনাই, তুমি কোথায় এখন? জুনায়েদ উঠে বসে পড়ল। ঘুমন্ত মস্তিষ্ক বাবার কথা বুঝতে কিছুটা সময় নিল। মস্তিষ্ক সজাগ হতেই বলল, অবনী নানু বাড়িতে ঘুমাচ্ছিলাম বাবা। জায়েদ রহমান গম্ভীর গলায় বললে, খবর শুনেছো? জুনায়েদ অস্থির পলক ফেলে মৃদু আওয়াজে বলল, কিসের খবর? তার মানে তুমি এখনো কিছুই জানো না? জুনায়েদ বুঝতে পারল না জায়েদ রহমানের কথা। কৌতূহলী কণ্ঠে বলল, কি জানার কথা বলছো তুমি? জায়েদ রহমান একটা শ্বাস ছেড়ে বললেন, তৈয়বা নাজনীনের হাসপাতাল সিল করে দেওয়া হয়েছে অবৈধভাবে অর্গান সাপ্লাই করার জন্য। তার লাইসেন্স বাতিল করে অ্যারেস্ট করেছে র্যাব। সাথে আশরাফ সাহেবের সমস্ত কুকীর্তির প্রমাণ পেয়ে তাকেও অ্যারেস্ট করেছে। জুনায়েদ থমকে গেল। কোথা থেকে কি হয়ে গেল কিছুই মাথায় ঢুকলো না। বিস্মিত কণ্ঠে বলল, কি বলছো বাবা? কিভাবে এসব হলো? জায়েদ রহমান তাচ্ছিল্য হেসে বলল, ওই বাড়িতে থেকেও তুমি কিছুই জানতে পারলে না, আর গোটা বিশ্ব জেনে যাচ্ছে। জুনায়েদ মাথায় হাত দিয়ে বলল, এটা কিভাবে সম্ভব? সমস্ত প্রমাণ সহ ফাইলগুলো তো আমার কাছে, আর আমি এখনো ওগুলো হ্যান্ড ওভার করিনি। এসব কারো হাতে যাওয়ারও কথা নয়। ইনফ্যাক্ট শামীম আঙ্কেলের সাথে আমার এখনো কথাই হয়নি। এ ধরনের লোকের তো শত্রুর কোনো অভাব নেই। দেখো, হয়তো এমন কেউ আছে যে তোমার মতোই ওদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে ফেলেছে, তোমার আগেই হয়তো ব্যবস্থা নিয়েছে। জায়েদ রহমান থেমে যেতেই জুনায়েদ গভীর চিন্তায় ডুবে গেল। জায়েদ রহমান কিছুক্ষণ চুপ করে থেকে অস্পষ্ট স্বরে উচ্চারণ করলো, অবনী কোথায়? জুনায়েদের মস্তিষ্ক সজাগ হলো। অস্থির হয়ে বলল, আমি দেখছি বাবা অবনীকে। ফোনটা কেটে দিয়ে বাইরে বেরিয়ে এলো। অবনী নিশ্চুপ টেবিলে বসে খাচ্ছে। জুনায়েদ অস্থির হয়ে অবনীর কাছে গিয়ে দাঁড়ালো। মৃদু স্বরে বলল, অবনী। অবনী ভীষণ শান্ত দৃষ্টিতে তাকালো। অবাক হয়ে বলল, ঘুমিয়ে গেল? জুনায়েদ লম্বা শ্বাস ছেড়ে তাকালো। বলল, তুমি ঠিক আছো? অবনী কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে অদ্ভুতভাবে হাসলো। স্বাভাবিক কণ্ঠে বলল, আমি ঠিক আছি, আপনি ফ্রেশ হয়ে আসুন, খাবেন। জুনায়েদ অবনীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে গেল ফ্রেশ হতে। বের হয়ে এসে দেখলো অবনী কার সাথে যেন ফোনে কথা বলছে। জুনায়েদকে দেখতে পেয়েই বলল, আমি বাসায় আছি আঙ্কেল, আপনার সময় মতো চলে আসবেন। জুনায়েদ অবনীর পাশে বসে নিজের দিকে তাকিয়ে বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে অবনী। কথা তো হবে জুনায়েদ সাহেব, তাকে খাবারটা শেষ করুন। জুনায়েদ কোনো কথাই বলল না, চুপচাপ খাওয়া শেষ করলো। তাদের খাওয়া শেষ হতেই অবনীর নানু বলল, অবনী, তোমার আঙ্কেল এসেছে?
অবনী জুনায়েদের দিকে এক পলক দেখে বলল, আমরা আসছি। জুনায়েদকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই চলে গেল বসার ঘরে। সেখানে গিয়ে জুনায়েদ অবাক হয়ে গেল শামীম সাহেবকে দেখে। নিশ্চিত কণ্ঠে বলল, আঙ্কেল আপনি এখানে? শামীম সাহেব মাথা নেড়ে বলল, আমি অবনীর সাথে একটু কথা বলতে এসেছি, খুব বেশি দেরি করব না। জুনায়েদ অবনীর দিকে তাকালো। অবনী শামীম সাহেবের সাথে কথা বলছেন। তার সব প্রশ্নের উত্তর অবনী ভীষণ গুছিয়ে দিল। কথা শেষ করেই তিনি চলে গেলেন। জুনায়েদ অবনীর সামনে দাঁড়ালো, বলল, তুমি সব জানতে? অবনী মলিন হেসে বলল, আপনার ফোনে মামুনির কল এসেছিল সেদিন সকালে। মামুনির নাম্বার দেখেই ফোনটা আমি রিসিভ করি। আর আপনাকে ভেবেই মামুনি অনেক কথাই বলে। তারপর আমি নানুকে ফোন করি। নানু প্রথমে বলতে রাজি না হলেও আমার জেদের কারণে সব বলে দেয়। তারপর আমি শামীম আঙ্কেলকে ফোন করে যখন দেখি সব বলি, তখন তিনি আপনার কথা আমাকে জানান। আপনার কাছে যেসব প্রমাণ আছে সেগুলো বলে দেন আমাকে, আর আপনি সেগুলো আঙ্কেলকে দিতেই সাথে করে দেশে এনেছেন। আমি আপনাকে না জানিয়ে ব্যাগ থেকে ফাইলগুলো বের করে আঙ্কেলকে দিয়ে এসেছি কালকে রাতে। সব কথা শুনে জুনায়েদ অবাক চোখে অবনীর দিকে তাকিয়ে থাকে। তার মনে ভয় তৈরি হয়। অবনীকে নিয়ে সে খুব চিন্তায় ছিল। সবটা জানার পর অবনী কিভাবে নেবে বিষয়টা, কিন্তু পুরো ঘটনায় এখানে উল্টো। অবনী প্রশস্ত হেসে বলল, জুনায়েদ সাহেব, আপনি ভেবেছিলেন আমি সবকিছু জানার পরে কিভাবে নেব, কিন্তু আপনি এটা ভুলে গেছেন যে জীবনে অনেক কিছুই আমি দেখেছি। আমার মা মারা যাওয়ার পর বাবা যেদিন বিয়ে করে বাসায় আসলো সেদিনই আমি ভেঙে পড়ি, কিন্তু কাউকে বুঝতে দেইনি। সৎ মায়ের অত্যাচার সহ্য করতাম, কাউকে কিছুই বলিনি। মামুনি যখন সব জেনে গেল তখন আমার উপরে দয়া দেখাতেই নিয়ে গেল আমাকে। বাপিও খুব ভালোবাসতো। ধীরে ধীরে আমার শরীর খারাপ হতে শুরু করে। মামুনি অনেক চেষ্টা করে আমাকে সুস্থ করে তুলতে, কিন্তু লাভ হয় না। আর আমার ট্রিটমেন্ট নিয়ে যে মামুনি আর বাপির ঝগড়া হতো সেগুলো কিন্তু আমার চোখ এড়ায়নি। তখন সেগুলোর কারণ না জানলেও এখন আমি জেনে গেছি। আপনি চাইলেই সবটা আমাকে বলতে পারতেন। আমি খুব ভালো পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারি। এই যে দেখুন, আমি একদম ঠিক আছি। জুনায়েদ অসহায়ের মতো তাকালো। অবনী নিজেকে ঠিক রাখার চেষ্টা করলেও তার ভেতরে কষ্ট হচ্ছে, সেটা বুঝতে পারছে। অবনীকে এই মুহূর্তে বিধ্বস্ত লাগছে। আর কোনো কথা না বলে অবনী নিজের ঘরে চলে গেল। জুনায়েদ কি করবে বুঝতেই পারছে না। অবনীকে সান্ত্বনা দেওয়ার ভাষা তার নেই। এই মুহূর্তে এই মেয়েটাকে কিভাবে সামলাবে সে? নিজেকে অসহায় লাগছে তার। হতাশ শ্বাস ছেড়ে ঘরে গেল। অবনী বিছানার উল্টো দিকে ঘুরে শুয়ে আছে। তার শরীর কেঁপে কেঁপে উঠছে। জুনায়েদ বুঝে গেল সে কাঁদছে। ধীর পায়ে বিছানায় গিয়ে বসলো। অবনী বুঝতে পেরেও ঘুরে তাকালো না। জুনায়েদ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, অবনী, তোমার মামনিকে বাঁচানোর যথাসাধ্য চেষ্টা আমি করব। ওনার কোনো দোষ নেই, উনি পরিস্থিতির শিকার। আমি সব ব্যবস্থা করে ফেলেছি। জুনায়েদের গলার আওয়াজ শুনে অবনী নিজেকে সামলাতে পারল না। জুনায়েদকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। জুনায়েদ শক্ত করে জড়িয়ে ধরলো। চুলের ভাঁজে হাত দিয়ে হাঁদুরে কণ্ঠে বলল, কেঁদো না, শান্ত হও, ঠিক হয়ে যাবে। অবনী শান্ত হলো না, কাঁদতেই লাগলো। জুনায়েদের নিজেকে ভীষণ অসহায় লাগছে। সে চুপচাপ অবনীর কান্না সহ্য করেই যাচ্ছে। এক সময় কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়লো অবনী। জুনায়েদের বুকের মাঝেই মাথা রেখেই বলল, এই জীবনে আমি যাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি সেই আমাকে ছেড়ে চলে গেছে। আমি কখনো যাব না অবনী, বিশ্বাস করো। আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে সবসময় ভালো রাখার চেষ্টা করব। কেটে গেছে অনেক দিন। কলোরাডোর পাহাড় ঘেরা সেই বাড়িটাতে নিস্তব্ধ রাত। অফিসের কাজে কয়েকদিন যাবৎ জুনায়েদ খুব ব্যস্ত। খুব বেশি সময় সে পাচ্ছে না। কিন্তু অবনীর শরীর খারাপ, তাই ডক্টর সাহেবকে এসে একবার দেখে যেতে বলেছে। তিনি এসে অবনীকে দেখে গেছেন। অফিস থেকে এই সমস্ত কাজ শেষ করে ফিরতে জুনায়েদের বেশ রাত হয়ে গেল। বাসায় ফিরে সুজা নিজের ঘরেই চলে গেল, কিন্তু অবনীকে কোথাও দেখতে পেল না। এই পাশোপাশ দৃষ্টি ফিরেও কোথাও দেখতে পেল না তাকে। এখন জুনায়েদের চিন্তা হচ্ছে, অবনীকে এসে অসুস্থ দেখেছে। এপাশ ওপাশ তাকাতে চোখে পড়ল টেবিলের উপর একটা খাম, উপরে বড় বড় করে লেখা মেঘপিয়ন। জুনায়েদ কৌতূহল বশত সেটা হাতে তুলে নিল। খামটা নাড়াচাড়া করে খুলে ফেললো। ভেতরে কাগজটা বের করতেই পেছন থেকে মেয়েলি মিষ্টি আওয়াজ কানে এলো। মেঘপিয়নের ডাকে আপনার চিঠি এসেছে জুনায়েদ সাহেব।
জুনায়েদ কৌতূহলী হয়ে তাকালো। হাবুনিকে দেখে নিয়ে বলল, কোথায় ছিলে? হাবুনি এগিয়ে এলো, মুচকে এসে বলল। বলবেন না? জুনায়েদ একটু বিরক্ত হয়ে কাগজটা খুললো। কাগজটা পড়েই থমকে গেল। সেদিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে অবনীর দিকে তাকালো। অবনী লজ্জায় দৃষ্টি নত করে ফেললো। জুনায়েদ অবনীকে 2 হাতে ধরে ফেললো। এটা কি সত্যি তুমি প্রেগনেন্ট? অবনী হেসে মাথা নাড়ল। জুনায়েদ তাকে জড়িয়ে ধরল। চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়লো তার। অবনীকে জড়িয়ে ধরে বলল, মেঘ পিয়নের ডাকে এত বড় একটা খুশির খবর আসবে সেটা আমার ধারণা ছিল না অবনী। আমার জীবনের সব থেকে সুখের মুহূর্ত আমি পেয়ে গেছি। দুজন নীরবে দুজনকে জড়িয়ে ধরে রাখলো। বাইরে ঝুম বৃষ্টি, মেঘ ডেকে উঠেছে থেমে থেমে। আকাশ কাঁপিয়ে চলছে প্রেম বর্ষণ।